ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স চলে এসছে একটা নতুন আর অফবিট জায়গার দুরন্ত একটা এক্সপিরিয়েন্স নিয়ে। আমি জানি ভিয়েতনাম মানেই আপনাদের প্রথমেই মাথায় আসে হালং বের কথা, কিন্তু আমি যদি বলি হালং বের থেকেও আরো বেশি সুন্দর, ইউনিক আর প্রিস্টিন একটা জায়গা আছে যেখানে আপনারা বোট ক্রুজ করতে পারেন, তাহলে কি আমার কথা বিশ্বাস করবেন না? তো তাই জন্য আজকের এই ভিডিও। দারুণ সুন্দর, কিন্তু কায়াকিং করে আমরা যাওয়াটা একটা আলাদাই মজা আছে। লরেট রাইট? এখানে সবচেয়ে বড় মাছটা আছে বলছে একটা 70 কিলোর নাকি। আর একটা কথা দিচ্ছি আপনাদের, ভিডিওটা যখন শেষ করব তখন কিন্তু আপনারাই বলবেন অনেক হলো হালং, এবার চলো লানা বে। গুড মর্নিং সবাইকে ফ্রম ক্যাটবা আইল্যান্ড। সকাল সকাল অবস্থা দেখুন, ভালো রকম বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু। আর আজকে আমি বোট ট্যুরে যাচ্ছি, জানি না কী হবে, কী দেখতে পাবো। রেনকোট ফেনকোট নিয়ে বেরোই আর কি, এটাই একমাত্র অপশান। সকালে নেমেছি এখানে খাওয়া দাওয়া করার জন্য, ব্রেকফাস্টটা করে নিই। আকাশের অবস্থা বড়ই মেঘলা। আজকে একটা অন্যরকম খাবার নিয়েছি, এখানকার লোকাল এই পাউরুটি বা বানমি, তার সাথে ডিম, আর এটা মনে হচ্ছে পাইনঅ্যাপেল দিয়েছে, আর লেমন জুস। খেয়ে নিই সকালে ব্রেকফাস্ট। হোটেলের লবিতে এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর তারপরেই চলে আসলো গাড়ি যেটা আমাদের নিয়ে যাবে হচ্ছে পিয়ারে। এখন যাচ্ছি হচ্ছে বোট পিয়ারের দিকে, এরকম একটা লিমোজিন টাইপে পাঠিয়েছে, তো সেখানে সব লোকজনকে ওঠা যাচ্ছে। সময় হয়ে গেছে হচ্ছে 8:15। এই যখন পৌঁছে গেছি এই কাই বে ক্রুজ টার্মিনাল ফর ট্যুরিস্ট, একদম কাছে। আমাদের যে হোটেলটা ছিল সেখান থেকে একদমই কাছে। এখান থেকে মনে হচ্ছে এই ক্রুজ শিপগুলো ছাড়বে, তো এই গাড়িটা করে আসলাম। অনেক লোকজনকে নিয়ে এসছে। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, এটা একটা সমস্যা, এই বৃষ্টিটা নিয়ে প্রবলেম। এই জায়গাটা বেশ সুন্দর, কিন্তু প্রচুর লোকজন এসছে এখানে। অনেক ক্রুজ শিপই ছাড়ে মনে হচ্ছে, অনেক গাড়ি বাস সব কিছু রয়েছে। সো এখানে পার্কিং করে এখানে দাঁড়াতে বললো, তো এখানে দাঁড়াই কিছুক্ষণ, দাঁড়িয়ে দেখি কখন আসে, তারপর উঠে পড়বো যোগাযোগ। এই গাড়ির দাদা এরকম টিকিট কেটে দিল, এটা কাটা হয়ে গেছে, এবার এখান দিয়ে ঢুকবো। পিয়ার থেকে আর কি বোটের দিকে ওঠার জন্য টিকিট লাগে আলাদা মনে হচ্ছে একটা। এবার এই বোটের দিকে যাচ্ছি, বেশ ঠান্ডা হাওয়া আছে, জ্যাকেটটা পড়েছে ভালোই করেছে মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা থাকবে, বৃষ্টি থাকবে, ওয়েদারটা এরকম থাকবে, কিন্তু এনজয়মেন্ট ফুল হবে, কিছু করার নেই। তাই যাওয়া যাক। বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, তাই দৌড়ে দৌড়ে এখন যাচ্ছি আমাদের লানা বে যে ক্রুজটা আছে সেই দিকে। আগে ক্রুজে উঠে বসে যাই, তারপর সব ডিটেলস শেয়ার করছি আপনাদের সাথে। গুড মর্নিং এভরিবডি। Yeah. Morning. My name Che. You call me number 10. Che. Yeah. I'm tour guide today for everyone. Then now I say. এই দাদা এখানে অ্যানাউন্স করে দিল যে কোথায় কোথায় যাবে, কি করবে। প্রথমে হচ্ছে এখানে একটা ফিশিং ভিলেজ আছে, সেইখানে যাচ্ছে আর কি। তো এটা হচ্ছে এই লানহা বে যেখানে যাবো তার জাস্ট আগেই। আর তারপর যাবো হচ্ছে লানহা বে, যেটা কিনা সাউথ পার্ট, আর ফেরার সময় নর্থ পার্ট, এরকম কিছু একটা প্ল্যান আছে। তো দেখা যাক, বাইরের দৃশ্য খুব সুন্দর, দেখাচ্ছি আপনাদের। এই যেটা হচ্ছে বোটের উপরের দিকটা। আর আজকে যাচ্ছে হচ্ছে এই ক্যাটবা ইকো ট্যুরিস্ট 2 এরকম লেখা আছে এখানে। ওপরটায় চলে এসে নিচটা এতক্ষণ বসছিলাম, দেখাচ্ছি আর আশপাশটা। একটা জিনিস ভালো হচ্ছে এখানে গ্রুপটা ছোট, খুব বেশি লোকজন নেই, এটা ভালো ব্যাপার। যিনি গাইড আছেন উনি বলছেন আর কি, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে ফিশিং ভিলেজ এগুলো, তো এখানে মাছ ফার্মিং এগুলো আর কি হয় আর কি। তো আগে আগে প্রচুর লোকজন থাকতো, তারপর গভর্নমেন্ট অনেক রেগুলেশন করে দেওয়ার পর এখানে 400-500টা ফ্যামিলি আছে আর কি, বা এরকম লোকজন রয়েছে এখানে। এগুলো পরপর কিন্তু ফিশিং ভিলেজ এগুলো, ওই জন্য মাছ খুব বিখ্যাত এখানে। এই ফিশিং ভিলেজটা ক্রস করে গেল, এখানে বলছে এরকম ছোটো ছোটো নাকি বোট চলে আর কি মেনল্যান্ডে যাওয়ার জন্য। তো এখন এখানে যাচ্ছে না, ফেরার সময় এখানে নিয়ে দাঁড়াবে বা এখানে নামবো হয়তো মোস্ট প্রবাবলি। আবার যে ভালো রকম বৃষ্টি নেমেছে, ক্লিয়ার আকাশ তো পাওয়া যাচ্ছে না। দুপুরের দিকে লাগ ভালো থাকলে দেখা যাক কি হয়। সুন্দর সুন্দর বিচ ক্রস করে যাচ্ছে। এই বিচটা এমন নামার কোনো ব্যাপার নেই, এরকম যাওয়ার মাঝে মাঝে এরকম অনেক সুন্দর বিচ পড়ছে, তাই দেখতে দেখতে যাচ্ছি। ওয়েদারটার জন্য একটা সমস্যা, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, থামছে না।
সব দিকে এরকম ছোটো ছোটো বিচ আছে। জার্নিটা কিন্তু বেশ সুন্দর, আর আমাদের বোটে লোকজনও কম আছে, তো সেই জন্য ভালোই লাগছে বেশ। ভিয়েতনামে আসার পর আমার কাছে দুটো অপশান ছিল, হালং বে বা লানহা বে ক্রুজ করার, আর আমি এই অফ বিট লানহা বে কিন্তু চুজ করে নিয়েছিলাম। সামনে যে পাথরটা বলছে টার্টেল, ওরকম শেপের দেখতে আর কি, সেই জন্য তাই বলছে এখানে ছবি তুলে নাও আর কি। আজকে বেতে কেউই নেই, আমাদের হালং বের কিছু পার্টে যাবে আর লানহা বের কিছু পার্টে যাবে, কোনো জায়গাতেই লোকজন দেখতে পাচ্ছি না। ভালো একদিক দিয়ে, কিন্তু ওয়েদারটা খারাপ, এটা একটা প্রবলেম। বৃষ্টিটা একটু কমেছে, একটু আকাশটা ক্লিয়ার হচ্ছে মনে হচ্ছে। দেখা যাক নেক্সট কোথায় নিয়ে যায়। ফিশিং ভিলেজটা ক্রস করে চলে আসলে সেখানে নামলাম না, পরের জায়গাটা দেখতে হয় কোনোটা বিচে নিয়ে যাবে, সেখানে গিয়ে সাঁতার কাটা সব কিছুগুলো আছে আর কি। এই লানহা বে কিন্তু হ্যালং বের সাউথে অবস্থিত আর ভিয়েতনামের নর্থ ইস্টার্ন পার্টে। হাইফং যে শহরটা আছে তার কাছাকাছি গালফ অফ টংকিনে কিন্তু এই বেটা রয়েছে, আর এই বের এরিয়া হচ্ছে 400 স্কোয়ার কিলোমিটার। এখানে ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে, এই জন্য পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে। ছোটো ছোটো বোট যাচ্ছে, এগুলো এখানকার ট্যাক্সি বোট টাইপের বলছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় লোকজনদের। এরকম ছোটো ছোটো মাঝে মাঝে ফিশিং ভিলেজ দেখতে পাওয়া যাচ্ছে, বেশ নতুন ধরনের পরিবেশটা কিন্তু মানে অদ্ভুত লাগছে। মানুষজন এখানেই থাকে, এখানেই খাওয়া দাওয়া সব কিছু, এখানেই মাছ টাছ ধরে, তারপর হয়তো মেইনল্যান্ডে সেটাকে বিক্রি করতে যায়। এই সামনে দেখুন, সামনে একটা ক্রুজ আছে। এই ক্রুজগুলো কিন্তু নানা রকম ভ্যারাইটির আছে, কোনোটা খুব ভালো, কোনোটা আবার মোটামুটি। এই আমার সাথে দুজন আমাদের দেশের লোক রয়েছে, তো তাদের জিজ্ঞেস করলাম, তারা বলছে 450 নিয়েছে, আমাকে 50 বেশি নিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমার এই ডে ট্রিপটা বা ডে ক্রুজটা করার জন্য খরচা পড়েছিল হচ্ছে 5 লাখ ভিয়েতনামিজ ডং, যেটা আইএনআরে হয় হচ্ছে 1690 টাকা মতন। আর এর মধ্যে কিন্তু ফিশিং ভিলেজ দর্শন, বিচ দর্শন, খাওয়া দাওয়া, স্ন্যাক্স, কায়াকিং, সাঁতার সবকিছু কিন্তু ইনক্লুড আছে। আপনারা চাইলে কিন্তু এখানে 1 নাইট বা 2 নাইটের ক্রুজও করতে পারেন, সেই ব্যবস্থাও আছে, যেরকমটা হ্যালং বেতে রয়েছে। এই বোটগুলো কিন্তু এমনি সুন্দর, অনেক টাইপের বোট আছে, যেরকম বললাম পুরোনো দিনের বোট রয়েছে, একটু মাছ ধরা রকম স্টাইলের। আমাদের এমনি মাঝামাঝি, না খুব মডার্ন না খুব পুরনো। এটা হচ্ছে ওপরের ডেকটা, এখানে বসার জায়গা এরকম সুন্দর ডেকোরেশন করা আছে। সামনের দিকে এরকম ছোটো ছোটো টেবিল রয়েছে, একটা দোলনা আছে, দোলনায় কাকা অনেকক্ষণ ধরে বসে আছে, উঠতে চাইছে না। আর সামনে এরকম ভিউ, তো একদম বোটের সামনে বসে থেকে জায়গাটা এনজয় করাও কিন্তু একটা ভালো অপশন। চারিপাশে দেখতে থাকুন, এনজয় করুন, সুন্দরই লাগবে। হালং বে না করে লানহা বে ক্রুজটা আমি এই কারণেই করেছি, কারণ এখানে লোকজন কম, ভিড়ভাড়টা কম, আর হালং বের মতন জায়গাটা অতটা অপরিষ্কারও নয়। তাই আপনারা যদি একটু পিস, কাম অ্যান্ড কোয়াইট চান, তাহলে কিন্তু এখানে নিশ্চয়ই ক্রুজ করবেন। এই যে আপনার ভেতরে বসার জায়গাটা দেখিয়ে দিই, বোটের শেষের দিকে রয়েছে দুখানা ওয়াশরুম এরকম, আর এই ভেতর দিকে ঢোকার পর এখানে লেখা আছে সব ডিটেলস, খাওয়ার দাওয়ার জিনিস আছে, চিপস রয়েছে। আর এইদিকে হচ্ছে ভেতর দিকটা, এখানে অনেক লোকজন বসতে পারে একসাথে, কিন্তু এরকম কাঠের সিটিংয়ে ব্যবহার করে দিয়েছে। আর সামনের দিকে ওপেন জায়গা আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকা যায়, আবার উপরেও চলে যাবে। এটা নিচের ডেক। এই যে বোটের সামনের দিকের জায়গাটা, এখানে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা আছে। আর দাদা এখানে বোট চালাচ্ছেন, এখানে জাস্ট ডান দিকে আর কি। সুন্দর, এমনি পরিবেশটা খুবই ভালো। এই ওপর দিকে যেমনি দেখালাম বসার জায়গা, আপার ডেক আর লোয়ার ডেক। আর এখানে লাইফ জ্যাকেট রয়েছে, এই লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটার সময় নামতে হবে আর কি। তো এখন যে সময় আসেনি, আজকে খুব ঠান্ডা, আমি মনে হয় না সাঁতার কাটবো বলে। আমি এক্ষুনি ম্যাপটা চেক করছিলাম, এই ক্যাটবা মানে এই নিচের দিক থেকে কিন্তু এখন অনেকটাই চলে এসছে, মানে হালং বে সাউথ পার্টে কিন্তু অলরেডি ঢুকে গেছে। দেখুন ম্যাপে দেখা যায় সামনে কিছু একটা হর্নবার্ড বলে কিছু একটা আসছে, অনেকটা রাস্তা এসে গেছে। এই হানলাবি হচ্ছে নিচের দিকটা, আর উপরটা হচ্ছে এইটা হচ্ছে হ্যালং বে সাউথ পোর্শনে ঢুকে গেছে মনে হচ্ছে। এই যে এটা নর্থের দিক, এটা সাউথের দিক। এই ভেতরে এখন আমাদের গাইড দাদা জিজ্ঞেস করছে কেউ সাঁতার কাটবে নাকি। এই যে এই বীজটাই মনে হয় নামার কথা বলছিল, এখানে নাকি সাঁতার কাটা যায়। তো এখানে আর যাচ্ছে না লোকজনকে, এখন সাঁতার কাটবে না, সব বিকেলবেলাই করবে আর কি, বিকেলবেলা দুপুরবেলা করবে খাওয়া দাওয়ার পর। তো এই জন্য এখন বোটটায় ঘুরিয়ে নিচ্ছে, এদিকে রাইট সাইডে চলে যাচ্ছে, এদিকে বলছে হালং বের দিকে যাবে। আর এখন যে বেটা আছে সেটা হচ্ছে লানহা বে।
এই যে এখন এই লানা বে থেকে হালং বে দিকে ঢুকছে মনে হচ্ছে। জায়গাটা অনেকটা খুলে গেল, অনেকটা, মানে এদিকে সেরকম আইল্যান্ড দেখতেই পাওয়া যাচ্ছে না, এই জায়গাটা পুরো ওপেন। ট্রেনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে হালকা, আবার বাঁদিকে ঢুকলে আবার সেই ব্যাক টু এই সেম ব্যাপার চলে আসছে। এটাই মনে হচ্ছে বে চেঞ্জ আর কি, দুটো বেগেতে ভাগ করা আছে, আগে নাকি একটাই ছিল। এই যে এটা হচ্ছে হালং বের ফিশিং ভিলেজ। বলছে এখানে নাকি প্রচুর ফিশারম্যান ছিল আর কি, মাছ ধরতে সব কিছু করতো, তারপর সরকারের রেস্ট্রিকশনের জন্য সব নাকি বন্ধ হয়ে গেছে। এখন আর কি 50-60 জনই রয়েছে আর কি, খুব ছোট আর কি জায়গাটা, ফিশিং ভিলেজটা। এই হালং সিটি থেকে অনেক দূরে আর কি, সেই জন্য এখানে একটা বসতি ছিল। কারণ আর এখন যেহেতু বসতিটা ছোটো হয়ে গেছে, ওদের আর কি অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, অনেক সমস্যা আছে আর কি। মাছের গন্ধও পাওয়া যাচ্ছে এখানে আসার পর। এই লানা বে ট্যুরে এসে কিন্তু ভালোই করেছি মনে হচ্ছে হালং বে না গিয়ে, কারণ জলে দেখতে পাচ্ছি প্রচুর প্লাস্টিক পড়ে আছে, প্রচুর আবর্জনা, ভালো না আর কি। তো আপনারা যদি পারেন তো এই ক্রুজটা করতে পারেন, এই ক্রুজটা সুন্দর, একদম শান্ত পরিবেশ, বোট টোট কম আছে, ভিড়ভাড়টা নেই, আর স্পেশালি ট্যুরিস্ট সিজনে কিন্তু আরও ভিড়ভাড়টা কম থাকবে আর কি। এই বেটাই বলছি, এখন নট হালং বে। হালং বেতে কিন্তু সবসময় ভিড় বেশি থাকে, কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, একটু সিরিন পরিবেশ, আরামদায়ক আছে, সব কিছুই ভালো, ভালো লাগছে, সুন্দর লাগছে। তো দাম দরগুলো যদি একটু এদিক ওদিক করে নেওয়া যায়, মানে ঠিকঠাক আপনারা রেট পেয়ে যান, তাহলে কিন্তু এই ক্রুজটা করুন, আমার মনে হয় বেটার অপশন। জানি না আপনি দেখতে পাচ্ছেন কি না, জলের মধ্যে কিন্তু সব প্লাস্টিক ফাস্টিক সব পড়ে আছে, এটা একটা বাজে ব্যাপার। এরপর নেই কায়াকিং হবে, এখানে সামনে কেভ আছে, সেই কেভগুলোর মধ্যে কায়াকিং হবে, তো সেটা করব। এই কখন সেটা শুরু হয়। চট করে আপনার বোটের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এরকম দুটো ওয়াশরুম আছে বোটের মধ্যে, থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। শাওয়ার টাওয়ার আছে, সব কিছু আছে, কমোড আছে, ডাস্টবিন আছে, সব কিছুই রয়েছে, সুন্দর বেশ। এই যেমন কায়াকিং শুরু হবে এখন, বললো 1 ঘন্টা 10 মিনিট টাইম আছে, আর এখন সময় হয়ে গেছে হচ্ছে 10:44, বললো 12টার মধ্যে ফেরত আসতে হবে। দুজন করে কায়াকিং হবে মোস্ট প্রবলি মনে হচ্ছে এখানে। তো কাউকে জোগাড় করে তার সাথে শুরু করতে হবে। ভালো, এইটা আমার ইচ্ছে ছিল অনেকবার, অনেক দিন ধরে, সেটা আছে করে নেবো, এটা ভালো লাগছে। যাওয়া যাক তাহলে, কায়াকিংটা করি। এই ফোন রাখার জন্য এরকম একটা পাউচ দিয়ে দিয়েছি, একটা ওয়াটারপ্রুফ পাউচ, সেখানে রেখে দিয়ে আপনারা যেতে পারেন কায়াকিংয়ের জন্য। যাওয়া যাক, দেখি এখানে দুটো কেভ আছে, কেভের মধ্যে কায়াকিংটা হবে, দেখা যাক, না যাওয়া বুঝতে পারছি না। উইদাউট এই যে এখানে কায়াকিং হবে, প্রচুর এখানে বোট ফোট দাঁড়িয়ে আছে, এখান থেকে কায়াকিং শুরু হবে। লাইট কেভ আর ডার্ক কেভ এরকম কিছু আছে। নিয়ে যাবে যাচ্ছি কায়াকিংয়ের জন্য, লাইফ জ্যাকেট পরে নিয়েছি, যেটা আমার প্রচণ্ড টাইট হচ্ছে, লুজ করে নিই, চেপে বসে আছে পুরো। এই যেখানে ম্যাপ দেওয়া আছে কিরমভাবে কায়াকিং করতে হবে আর কি, কোন দিকে কী কেভ কী আছে না আছে সব দেখাচ্ছে, এটা দেখে আপনার যেতে হবে। কিন্তু যাওয়া যাক, এবার শুরু হচ্ছে, তো এইদিকে যাওয়া যাক। এই বাচ্চা কুকুর। এই যে কায়াকিং স্টার্ট হচ্ছে এখান থেকে, একটু দূরে করে লোক যাচ্ছে আর কি। 1 ঘন্টা 10 মিনিট টাইম আছে হাতে, মজাই হবে, ভালোই হয় মনে হচ্ছে। এটা একটা এরকম নর্মাল ভিলেজ টাইপের এখানকার, যেটা কায়াকিংয়ের জন্য মেনলি আর কি ফেমাস মনে হচ্ছে। তো সব বোট কিন্তু এদিকেই আসছে, এখান থেকেই সব স্টার্টিং পয়েন্ট, এখানেই মনে এন্ডিং হবে আর কি, এদিকেই সব আসবে আবার ঘুরে ফিরে। কি সুন্দর, এই কায়াকিংয়ে যাচ্ছি, কায়াক করছি, আমি সামনে বসছি, আমার পেছনে রয়েছে লরেট, রাইট? তো আমরা দুজন মিলে কায়াকিং করতে করতে যাচ্ছি, সামনে কেভ আছে, সেই কেভের মধ্যে যাব। সুন্দর সুন্দর পরিবেশ, দারুণ লাগছে, কিন্তু আপনারা এটা করবেন নিশ্চয়ই, খুব ভালো লাগবে। এই যে আমি প্রথম দিকে প্যান্টটা একটু ভিজে যাবে, এটা একটা মুশকিল, কিন্তু লাগছে হেভি, দারুণ সুন্দর এই পরিবেশটা। কিন্তু আপনার সামনেটা মাঝে দেখাচ্ছে, এটা দিয়ে রো করতে হচ্ছে, দুজন মিলে রো করছি আর কি, তো সেই জন্য ভালো করে দেখাতে পারছি না, কিন্তু বেশ ভালো লাগছে। সামনে একটা কেভ আছে, লেফট সাইডে একটা কেভ আছে, সেই কেভটায় মনে ঢুকতে হবে। ওই দেখুন লোকজন ঢুকছে এই কেভের মধ্যে, বেশ ভালো লাগছে জায়গাটা। এই যে এখানে একটা এন্ট্রেন্স, লো ভাও কেভ কিনে এই না, কিন্তু একটা এন্ট্রেন্স আছে, এখানে যাই, গিয়ে দেখি কি আছে। এখান থেকে ব্যাক করতে হবে তারপর।
এই কেভের ভেতরের এক্সপিরিয়েন্স দারুণ সুন্দর, কিন্তু কায়াকিং করে আমরা যাওয়াটা একটা আলাদাই মজা আছে, খুবই ভালো লাগছে। যাই হোক, প্যাডেল করি, পেছনের জন্য দুঃখ পেয়ে যাবেন হইলে। এখান দিয়ে আবার একটা এন্ট্রেন্স দেখাচ্ছে, এই রাস্তা দিয়ে মনে হচ্ছে যাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম লোকজন এখান দিয়ে ব্যাক করছে, তো আমরা এখান দিয়েই ব্যাক করবো। হেভি লাগছে কিন্তু এটা কায়াকটা, পেছনে একটু রেস্ট, ব্যাক রেস্টও আছে, প্যাডেলগুলো হালকা, তাই জন্য বেশি মজা লাগছে। সুন্দর এক্সপিরিয়েন্স, সুন্দর। আর বেশি টাইম থাকলে বেশি করতাম আর কি, বাড়ি থেকে এগুলো ট্রাই করবো, তো যদি হয় তো নিশ্চয়ই ট্রাই করবো। এই যে বোট চলে এসেছি ডকে, এখান থেকে উঠে বললাম, আরও লোকজন আসছে, আর একটু পরে আসলেও হতো মনে হয়, কোনো অসুবিধা নেই। এখানে সব রোয়িংয়ের জিনিসপত্র রেখেছি। সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো লাগলো। কিন্তু আবার সুযোগ পেলে আসবো এখানে, বা আবার যদি এরকম কায়াকিং করা যায় নিশ্চয়ই করবো। আমার কোনো এক্সপিরিয়েন্স বেশি ছিল না, কিন্তু করে বেশ ভালো লাগলো, দারুণ লাগলো। এবার বোটের দিকে ফিরে যাই, বোট ছেড়ে দেয় 12টার সময়, এখন 11:50 টাইম হয়ে গেছে। আশা করছি এরপর খেতে পেতে দেবে, খাওয়া দাওয়া হলে আরও বেশি ভালো লাগবে, কিন্তু দারুণ লাগলো সত্যি। ওই 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 এই যে এখানে মানে মাছটা ধরে, ভেতরে ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছি। এখানে সব জায়গায় আর কি ফিশ ফার্ম, দেখুন ছোটো ছোটো মাছ, একটু মাঝারি সাইজের মাছ, ওদিকে বড় বড় মাছও আছে, সব রকমই আছে, এই জন্য এগুলো সব ফিশ ফার্ম। এই দেখুন এখানেও কিন্তু শেল রাখা আছে, স্টার ফিশ দেখতে পাচ্ছি। ও ভেতরে ওই কাঁটা কাঁটা মাছগুলো আছে, কিন্তু অনেক রকমের মাছ রয়েছে, মাছ বা সি ফুড বা সি ফিশ চাই বলুন। আর এখানে দোকান আছে, দোকানে খাওয়ার দাওয়ার ব্যবস্থাও আছে, আপনারা খাওয়ার দাওয়ার খেতে পারেন, রেস্ট করতে পারেন। সত্যি আমি সুযোগ পেলে আবার নিশ্চয়ই আসবো, আপনার সাথে শেয়ার করবো, বা এরকম এক্সপিরিয়েন্সের জন্য স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। আর ভিডিওটা এত ভালো লেগে থাকলে এটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্টও করবেন। এই যে বোট আমাদের স্টার্ট নিয়ে নিল এক্স্যাক্টলি 12টার সময়, এবার যাচ্ছে হচ্ছে নেক্সট জায়গার দিকে। মনে হচ্ছে এরপর লাঞ্চ হবে, লাঞ্চ হয়ে তারপর সুইমিং বা এইসবগুলো হবে। এই বোট এক জায়গায় দাঁড় করিয়েছে, এবার খাওয়ার দাওয়ার লাঞ্চ হবে আর কি। মাংস দিয়ে গেল, ছোটো ছোটো পিস চিকেন, সি ফুডও দিচ্ছে, অনেক কিছু আছে, সি ফুডের স্প্রিং রোল আছে। এই চপস্টিক দিয়ে খাওয়া কিন্তু এক বিপজ্জনক ব্যাপার, তা আমি চেষ্টা করছি খাওয়ার। আর প্রথমে স্প্রিং রোলটা খেলাম, সি ফুড স্প্রিং রোল, ভালোই ছিল, কিন্তু বাকি জিনিসপত্র ট্রাই করি। আমার মাছ দিয়ে গেছে এখানে, সব মিলিয়ে মিশিয়ে খেয়ে নিতে হবে, সবাই ভাগ বাটোয়ারা করে খাচ্ছি আমরা এখানে। জীবনের সবচেয়ে কঠিন কাজ মনে হচ্ছে এটা, চপস্টিক দিয়ে ভাত খাওয়া, জীবন পাল্টে যাচ্ছে পুরো। এই যে একটা জায়গায় দাঁড় করিয়েছে, এখানে সব লোকজন সাঁতার কাটার জন্য নামছে, সাঁতার আর স্নর্কেলিংয়ের জন্য কিট দিয়ে দিচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। একজন নেমেছিল, সে জমে কমে নেমে এসছে। cold, but not very freezing. Wow. Wow. আমি একটা জিনিসই পারি না, সেটা হচ্ছে সাঁতার কাটা। মানে শিখেছিলাম ছোটোবেলায় 3 বছর, কিন্তু এখন ভুলে গেছি, এখন আর পারি না। তো এটা একমাত্র জিনিস যেটা শিখতে হবে নেক্সট ট্রিপের জন্য। মানে নেক্সট ট্রিপে যখনই এই জলাশয়, মানে জল যেতে জায়গা না সব জায়গাতে আছে, এবং সেখানে না নামতে পারলে, সাঁতার না কাটতে পারলে কিন্তু খারাপ লাগে। তো সেই জন্য এটা শিখবো, বাড়ি গেলেই বা গরমকাল পড়লেই কিন্তু সাঁতারের ক্লাসে ভর্তি হবো আগে, তো যাতে এরকম নামতে পারি। নাহলে আজকে নামতেই পারতাম লাইফ জ্যাকেট পরে, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। এরপর ইচ্ছা আছে মানে যখন আসবো একদম লাইফ জ্যাকেট ছাড়া, এখন বিদেশিগুলো যেরকম উপর থেকে ঝাঁপ টাপ মারছে না, সেরকম করবো আর কি। দেখা যাক সেটা হয় নাকি, তাই জন্য এটা শিখতে হবে। এটা হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি দ্যাট আই নিড টু ডু। এই টাইম হয়ে গেছে 1:53 ঘড়িতে, আর এখন এখান থেকে যাবে হচ্ছে লানা বে, ব্যাক করে যাচ্ছে আবার। তো এখানে এই হালং বে সাউথ পার্ট, এখানে সাঁতার ফাতার সব কিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পর
এবার একটু রেস্ট জিরিয়ে এখানে যেটা যাবে নেক্সট যে বেটার দিকে, তো সেই বেটার মধ্যে বলছে যে এখানে ফিশ ফার্মিং যেগুলো আছে, মানে যেগুলো হচ্ছে আর কি ফিশ ফার্মটা, সেরকম বড় একটা ফিশ ফার্ম আছে ওখানে। তো সেখানে আর কি ভিজিট করবো আমরা, সেই ফিশ ফার্মটা নামতে পারবো। তো আগের বাজে ক্রস করে চলে এসেছিলাম, তো এবার সেটা করবো না, সেখানে নেমে দেখতে পারবো। তো আশা করি ভালো হবে মনে হচ্ছে। এটা লাস্ট বা সেকেন্ড লাস্ট পয়েন্ট হতে হবে, তারপর ব্যাক করে যাবো। বোটেই অনেকটা টাইম, কিন্তু ভালো 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 ব্যাপার সবার, খাওয়া দাওয়ার ভালো ছিল কিন্তু। এই যে এই বোটে অনেক লোকজন ছিল, এদেরকে আমাদের বোটে পাঠিয়ে দিল, দিয়ে এই বোটটা চলে যাচ্ছে আবার। মানে এটা এই বোটটা অন্যদিকে যাবে আর কি, সেই জন্য যাচ্ছে না। ভালো কিন্তু, বেশ সুন্দর। আজকের এক্সপিরিয়েন্সটা ওভারঅল ভালো। আরও দুটো জায়গায় যাবে মনে হচ্ছে, ফিশিং ভিলেজ আর মাঙ্কি আইল্যান্ড বা কিছু একটা আছে, সেখানেও যাবে। এই যে ওইদিকে আর একটা ফিশিং ভিলেজ দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা ছোটো ভিলেজ মনে হচ্ছে। এখানে যাবে না, বা এখানেই যাবে কি জানি, বুঝতে পারছি না। সুন্দর, এখানে লোকজন কম, তো বেশ ভালো লাগছে কিন্তু। ওই দূরে যাই না দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু নেটটা লাগাচ্ছে আর কি ফিশিংয়ের জন্য। এই যেটা যে ফিশ ফার্ম, সামনে গিয়ে দেখছি বিশাল বিশাল মাছ দেখতে পাওয়া যাচ্ছে। ভেতরে ঢুকে দেখি কেমন কি আছে না আছে, আপনাদেরও দেখাচ্ছি। বিশাল বিশাল মাছ, সত্যি কথা। নড়ছে চড়ছে, উপরে না উঠে আসে আবার। কুকুরও রয়েছে, গার্ড দিচ্ছে জায়গাটাকে। বাপরে, Maybe just 500,000 for 1 kilo. Oh. One big fish here, maybe just 6 or just 7 kilo to buy, maybe just 3 million or 4 million. But it's a fish here around here, not for to buy, only for breeding. এই ছোট ছোট মাছ দিচ্ছে, ঝাঁপি ঝাঁপি খাচ্ছে এরা। বিশাল বিশাল মাছ, অনেক দামি মাছ বলছে আর কি। এদিক থেকে সব ওদিকে চলে গেছে খাওয়ার জন্য। One picture for big one. এখানে সবচেয়ে বড় মাছটা আছে বলছে, একটা 70 কিলোর নাকি। বড় মাছে উঠছে না, ঘুমাচ্ছে তলায় মনে হচ্ছে। আরে বাপরে, হ্যাঁ ভাই। এই যে দাদা বলছে এখানে অনেক বড় একটা ভিলেজ ছিল, সেটা আর কি সরকারের রেগুলেশন এসবগুলো আসার পর থেকে সব লোকজন চলে গেছে আর কি, তাই খুব কম মাছুয়ারাই এখানে আছে আর কি। সুন্দর জায়গাটা, অন্যরকম এক্সপিরিয়েন্স। আমাদের দেশেও আছে ঠিকই, কিন্তু এখানে বেশ ভালো লাগছে। এরকম স্টাইলের আগে দেখিনি কিন্তু। এখন এই ভিলেজটা জাস্ট ঘুরে বেড়াচ্ছি আমরা, ঘুরে টুরে লাস্ট এন্ড অব্দি যাবো, গিয়েও ব্যাক করবো। এই যে সামনের বাড়িটা দেখুন পুরোই নষ্ট হয়ে গেছে, এখানে আগে কেউ থাকতো। এইগুলো খুব ছোটো ছোটো সেটেলমেন্ট রয়েছে আর কি, সেরকম বিশেষ কিছু নেই। সামনে একটা খাওয়ার দোকান আছে, ওখানে চা টা এসব কফি পাওয়া যাচ্ছে হয়তো। একটা মেছো মেছো গন্ধ, জায়গাটা বেশ ইউনিক কিন্তু। এই যে প্রথমবার এখানে রোদ উঠেছে, পুরো আকাশে ক্লিয়ার সূর্য দেখা যাচ্ছে, দারুণ ওয়েদার হয়ে গেছে এখন, হেভি লাগছে এই সময়টা। সকাল থেকে পুরো মেঘলা ছিল বলে ভালো লাগছিল না, কিন্তু এখন মোটামুটি ধরুন ওই 3টের সময়, এক্স্যাক্টলি 3টে বা 10 মিনিট আগে আর কি ওয়েদারটা ভালো হয়ে গেছে। তাই সবাই বেরিয়ে পড়েছে, কেউ ওপরের ডেকে কেউ নিচের ডেকে। এখন ছবি তোলার খুব ভালো সময়, সবাই চশমা টশমা পরে এসছে। এবার আমাদের ফাইনাল যে জায়গা মাঙ্কি বিচ, সেদিকে যাচ্ছে। বলছে নাকি অনেক বড় বড় বাঁদর আছে, তারা নাকি ফোন টোন সব কিছু কেড়ে নেয়, তাই সাবধান থাকতে। কামড়েও নাকি দেয় আবার। এই যে এখন চলে এসছে হচ্ছে মাঙ্কি আইল্যান্ডে, এটা হচ্ছে আজকে ফাইনাল স্পট। প্রচুর বাঁদর ফাদর হনুমান এরকম রয়েছে আর কি, দৌড়ে দৌড়ে আসছে, একটু সাবধানে থাকতে বলছে আর কি। তাই ওপর থেকে ছবিটা তুলে নিয়ে নিচে গিয়ে জানি না কতটা কি তুলতে পারবো। এই যেদিকে লাইন দিয়ে আসছে, কিন্তু ওরা খাওয়ার খোঁজে আসছে মনে হচ্ছে, খাওয়ার দাওয়ার পায় না, তো ওই জন্য এই অবস্থা। যে মাঙ্কি বিচে নামলো না, কারণটা কি বলছে, ছোটো বোট না হলে ভেতর অব্দি যাওয়া যাচ্ছে না। আর এই বোটটা ভেতর অব্দি যাবে না, এই সামনে দেখুন ছোটো একটা বোট নিয়ে ওই বড় বোটটা থেকে গেছে। তো সেরকম করলে একমাত্র অপশান আছে ওই মাঙ্কি বিচে যাওয়ার, নইলে কোনো অপশান নেই কিন্তু। সেই জন্য আমরা ব্যাক করে যাচ্ছি, দেখি অন্য কোথাও দাঁড়ায় নাকি। তো এটা একটু টুইবাজি করে দিল, কিছু করার নেই। এই আমাদের বোট থেকে একজন চট করে নেমে গিয়ে সাঁতার কেটে যাচ্ছে আইল্যান্ডটা। তো ও কিছু খাবার দাবারকে দিয়ে দিল, গিয়ে হনুমান বা বাঁদর যাই হোক ওদেরকে দিয়ে আসবে গিয়ে।
হোটেলের স্ন্যাক্স টাইপের দিয়ে গেছে, পাঁপড় আর ফ্রুটস। এটা হচ্ছে ইউনিক কম্বিনেশন কিন্তু। এই যে এক্স্যাক্টলি 4:10 এই মাঙ্কি আইল্যান্ডের পাশ থেকে বোটটা ছেড়ে দিল। চিপস খাওয়ালো, মানে ভাজা আর কি, ক্র্যাকার্স টাইপের খাওয়ালো, ফ্রুটস ছিল, সেগুলো খেয়ে দিয়ে এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে বসার দিকে। কেউ ব্যাক করবো যতদূর মনে হচ্ছে। এই সময় সূর্যটা উঠছে তো, মানে মেঘটা চলে গেছে বলে সুন্দর লাগছে। হেভি সানসেট দেখতে দেখতে ফেরা যাবে। এই যে ট্যুর অলমোস্ট শেষের দিকে। এখন এইখানে যে পিয়ারটা ছিল বা ফেরিঘাট ছিল সেখানে চলে এসেছি। এখান থেকে ব্যাক করবো, আবার বাসে করেই হোটেল অবধি দিয়ে আসবে। সুন্দর ট্যুর হলো, এটা রেকমেন্ডেড ট্যুর। 5 লাখ লোকাল কারেন্সি নিয়েছে, মানে মোটামুটি 1700 সামথিং এক্স্যাক্টলি দিয়ে দেবো তলায়, কিন্তু বেশ ভালো লাগলো। সানসেটের সময় স্পেশালি যখন ব্যাক করে যাচ্ছি হেভি লাগছে। আপনারা নিশ্চয়ই আসবেন, ঘুরে যাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই হোটেলে ঢুকেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম একটু বিচে যাওয়ার জন্য, কিন্তু বিচে যাওয়ার আগে এরকম সুন্দর সানসেট দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম, সানসেটটা একটু এনজয় করলাম। এবার টুকটাক খাওয়া দাওয়া করে ঘরের দিকে যাবো, কারণ আমার কল আছে। দারুণ, এখানে সন্ধ্যাবেলা পরিবেশটা খুব ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। আজ দোকান থেকে, গ্রোসারি স্টোর থেকে অনেক উল্টোপাল্টা জিনিসপত্র কিনে এনেছি নতুন ধরনের। চিজ ব্রেড, এসব প্রন কি একটা, ক্র্যাকার্স, আবার স্যান্ডউইচ, চাবং কিছু একটা, আর রাইস ক্র্যাকার্স। এই আজকে একটা সুন্দর রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি এখানে, সেখানে ডিনারটা করে নিচ্ছি। এখানে বার্গার পাওয়া যাচ্ছে 49 করে, মানে 49,000 লোকাল কারেন্সি। তো সেটাই খেয়ে নিচ্ছি এখন, দেখি কেমন হয়। একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছিল, টেস্টটা আবার গন্ডগোল হয়ে গেছে বলে। আসলে ভিয়েতনামি জিনিসপত্র খেয়েছি আর কি, খাওয়ার টেস্ট চলে গেছে যেরকম বললাম, সেই জন্য একটু চেঞ্জ করা খুব দরকার মাঝে সাথে। তো সেই জন্য এখানে দেখলাম বার্গার, পিৎজা অনেক কিছু পাওয়া যাচ্ছে। কেমন হবে জানি না, কিন্তু খেয়ে দেখি আর কি। আমি পার্সেল করে নিয়ে যাচ্ছি। এই যে আমি এখন এটিএম থেকে টাকা তুলতে এসেছিলাম, আপনার চট করে একটা ইনফরমেশান দিয়ে দিই। এই যে এখানে এগ্রি ব্যাঙ্ক আছে না, এগ্রি ব্যাঙ্ক বা অ্যাগ্রি ব্যাঙ্ক যাই বলুন না কেন আর কি, এদের কিন্তু সবচেয়ে কম হচ্ছে কমিশন বা হচ্ছে ফি কাটে আর কি, বাকি সবার বেশি কাটে। তো এখানে আমি চেক করলাম 1.1% কাটছে। আমার 20 লাখ টাকার ওপর 22,000 হচ্ছে লোকাল কারেন্সিতে কেটেছে, যেটা হচ্ছে 1.1% বলতে পারেন। আর আগে প্রথমবার যখন তুলেছিলাম হ্যানয় থেকে, সেটা কেটেছিল হচ্ছে 3.3%, অনেকটাই বেশি। আর আরেকটা ব্যাঙ্ক থেকে তুলেছিলাম, সেটা হচ্ছে 1.65%। তাই খেয়াল রাখবেন, এগ্রি ব্যাঙ্ক বা অ্যাগ্রি ব্যাঙ্ক যদি পান তাহলে এখান থেকে তুলে নেবেন। লাল রঙের এরকমটা মেরুন টাইপের আইকন আছে কিন্তু এগ্রি ব্যাঙ্ক। কালকে আমি দেখি, আমি হচ্ছে তাই 2বার তুলে নিলাম 12,000 টাকা মতন, লাগলে আমি কালকে আরও 2বার তুলে নেবো। 20 লাখের বেশি তোলা যাচ্ছে না, এটা একটা প্রবলেম। কিন্তু রেট বা এখানে যে ফিটা চার্জ করে সেটা কিন্তু সবচেয়ে কম এখানে দেখলাম আর কি। এর চেয়ে যদি কম কোথাও পাই সেটা নিশ্চয়ই জানাবো। আর আমি নিও গ্লোবাল কার্ড ইউজ করি, নিও গ্লোবালের ডিসিবি যে কালো কার্ডটা আছে ওটা, তো আপনার কাছে থাকলে সেটা ইউজ করতে পারেন। কিন্তু যেই কার্ড ইউজ করুন, রেট কিন্তু এই ব্যাংকটা সবচেয়ে কম দেখলাম, তাই আপনাকে বলে রাখলাম। এই যে টপ বি বলে দোকানটা, মিস্টার গুড টি, গুড ফাস্ট ফুড। তো এখান থেকে নিলাম একটা এরকম বার্গার 49,000 লোকাল কারেন্সির জন্য। যাইও বাড়ির দিকে, একটু আশপাশটা ঘুরতে ঘুরতে ব্যাক করে যাই। ক্যাডবাতে লাস্ট সন্ধে বা রাত্রি, তাই একটু এখানে এই যে পিয়ারটা আছে, বোট পিয়ার, এখানে এসেছিলাম একটু এখানে দেখে শুনে আবার ব্যাক করে ঘরে যাই। কল টল নিই, অনেক কাজ, আর পারছি না। 4-5 ঘন্টা ঘুম দিয়ে রোজ চলছি লাস্ট 1 সপ্তাহ মনে হয়। খেয়ে দিয়ে আজকে শুয়ে পড়বো। কাল 12:30 এখান থেকে হ্যানয়ের আমার বাস আছে, যেটা আমার পড়েছে হচ্ছে 290,000 লোকাল কারেন্সি। হোটেল থেকে বুক করলাম, বাইরে 280 হচ্ছিলো, আর ঝামেলার দরকার নেই 30-40 টাকার জন্য। এখানে বিদেশি জনতা পুরো ফুল পাগলে যায় রাত্রিবেলা এখানে আসলে। সব স্কুটার ফুটার হ্যান ত্যান চার্জ লাগে। এই দেখুন, এই মজা করছে সব বয়স্ক লোকজন, কিন্তু মানে বয়স্ক ছেলেপিলে আর কি, সবাই হেভি উল্লাস করছে এখানে। আর রিলেটিভলি সেফ যা দেখলাম, কোনো সমস্যা নেই এখানে। ভিয়েতনামে একটা জিনিস দেখলাম, মানে হানয় আর নিনবিন, ট্যামকক আর এই ক্যাটবা এলাম, তো কোনো সিকিউরিটি কনসার্ন কিন্তু নেই। লোকজন রাত্রিবেলা বেরোচ্ছে, অন্ধকার মধ্যেই যাচ্ছিলাম অনেকবার, লোকজনও যায়, তো সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু প্রচুর মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আর বিদেশি ভর্তি, তো সেই জন্য সিকিউরিটি কিন্তু ভালোই আছে এখানে। কোনো পুলিশ টুলিশ নেই, কিন্তু লোকজন এখানে ভালো আমার যতদূর মনে হচ্ছে। এই যে ছোট্ট সুন্দর বার্গার, প্যাকেজিংটা খুব সুন্দর ছিল। ভেতরে খুলে দেখি, বার্গারটা দেখে তো ভালোই মনে হচ্ছে। চিজ টিজ দেওয়া আছে, তো দেখে দেখি কী আছে। এই লেটুস পাতা না কি পাতা বলে, এটা আছে, পেঁয়াজ আছে, চিজ আছে, পেঁয়াজ নেই সরি, শসা আছে, চিজ আছে, টমেটো আছে, আর চিকেন প্যাটি আছে। ঠিক আছে, একদম বেসিক, কোনো অসুবিধা নেই। বার্গারটা না বেশ বড়। চিকেনগুলো শুকনো, ভেতরে একটু সস দিয়ে দিলে ভালো হতো। একটু এখানকার এই সেসমি অয়েল না কি দেয় না, সেই জন্য গন্ধটা একটু হালকা অন্য আছে। স্টিল বলো ভালো, এই পাতা পুতা দিয়ে হ্যান ত্যান দিয়ে ভালোই লাগছে কিন্তু খেতে। খেয়ে নি, মানে রেকমেন্ড নেই বলছি। আপনার যে টেস্ট চলে গিয়ে একটু অন্য কিছু ট্রাই করতে চান,
একটু কম বা একটু নর্মাল ঠিকঠাক দামে তাহলে এই বার্গার ট্রাই করতে পারেন। আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। টিল দেন সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।